নাও এটা খেয়ে নাও, বেটার ফিল করবে। মেঘ গ্লাসটা হাতে নিয়ে জোরে ফ্লোরে ছুঁড়ে মেরে চেঁচিয়ে বলল, লাগবে না আমার পানি। আপনার পানি আপনি খান, না হলে আপনার ওই গুণধর ভাইকে খাওয়ান। অসভ্য একটা ছেলে, 2 দিন ধরে রাত জেগে অ্যাসাইনমেন্টগুলো করেছি, আরও সেইগুলো নিয়ে এখানে চলে এসেছে। বলেছে অ্যাসাইনমেন্টগুলো নিতে হলে অফিসে এসে তারপর নিতে হবে। আমি এখানে এসে এনাদের কত রিকোয়েস্ট করলাম, কিন্তু এনারা কেউ আমাকে ভিতরে ঢুকতেই দিলেন না, উল্টে আমাকে অপমান করলেন। সব শেষ হয়ে গেল, এখন আর আমার অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া হবে না। এত কষ্ট সব বিফলে চলে গেল। আমার এক্সামের মার্কস সবার থেকে কম আসবে, আমি ফেল করব। কথাগুলো বলে মেঘ আবারও ফুপিয়ে কেঁদে উঠল। মেঘের কথা শুনে আহানের চোয়াল শক্ত হয়ে গেল। ও আগেই বুঝতে পেরেছিল এখানে কিছু একটা হয়েছে, তাই মেঘ এমন করে কাঁদছে। আহান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তোমাকে কে অপমান করেছে মেঘ? আর কেই বা তোমাকে ভিতরে ঢুকতে দেয়নি? মেঘ কিছু বলল না, চুপ করে মাথা নিচু করে রইল। আহান বুঝল মেঘকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও কিছুই বলবে না। আহান বসা থেকে দাঁড়িয়ে স্টাফদের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে জিজ্ঞেস করল, ওকে কি ভিতরে ঢুকতে দেয়নি? সবাই চুপ করে মাথা নিচু করে রইল। আহান ওদের আরেকটু সামনে গিয়ে বলল, আপনাদের সবাইকে আমি কিছু জিজ্ঞেস করেছি, ওকে কি ভিতরে ঢুকতে দেয়নি? ভালোয় ভালোয় অ্যান্সারটা দিয়ে দিন, না হলে সবাইকে শাস্তি পেতে হবে। আহানের কথা শুনে সবাই ভয় কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। আহান এতক্ষণ এমনিতেই রেগেছিল, এখন এভাবে সবাইকে চুপ থাকতে দেখে রাগটা আরও বেড়ে গেল। ও জোরে চিল্লিয়ে বলল, আপনাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার প্রশ্ন শুনেও কোনো ও না দিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন? জীবনের প্রতি কি দয়া মায়া সব কমে গেছে? আমি জিজ্ঞেস করেছি, আমার মেঘ পরীকে কে ঢুকতে দেয়নি? আহানের চিৎকারে মেঘ কেঁপে উঠল। স্টাফরা সবাই ভয় পেয়ে গেল। স্টাফদের মধ্যে থেকে একজন লোক ভয়ে ভয়ে সামনে এলো এবং একে একে সব ঘটনা আহানকে বলল। সব শুনে আহানের ইচ্ছে করছে এই সৃষ্টিকে কাঁচা চিবিয়ে খেতে। দাড়ি, দাড়ি, দাড়ি। এই দিকে আহির আর মিহির মিটিং শেষ করে ফোন টিপছিল। তখনই মিহিরের মনে পড়ে ও সকালে মেঘের অ্যাসাইনমেন্টটা অফিসে নিয়ে এসেছিল আহানের সাথে মেঘের দেখা করানোর জন্য। কথাটা মনে পড়তেই মিহির দ্রুত দৌড়ে ওর কেবিনে চলে যায়। গিয়ে ফাইলটা নিয়ে বাইরের রুমের দিকে পা বাড়ায়। তখনই ওর কানে আহানের চিল্লাচিল্লির শব্দ ভেসে আসে। ওরা দুজন দ্রুত বাইরের রুমের দিকে আসে। ওই লোকটা এতক্ষণ যা যা বলেছে ওরা দুজন সবই শুনেছে। দাড়ি, দাড়ি, দাড়ি। আহান সৃষ্টি নামের মেয়েটাকে কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ পড়ে দরজার দিকে। দেখে মেঘ বসা থেকে উঠে বাইরে চলে যাচ্ছে। আহান দ্রুত দৌড়ে গিয়ে মেঘের হাত ধরে আটকে দেয়। তারপর ব্রু কুচকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? মেঘ নাক টানতে টানতে বলে, বাসায় যাচ্ছি। এখন আর আমার অ্যাসাইনমেন্টের কোনো প্রয়োজন নেই। অলরেডি 11টা বেজে গেছে, এখন আর ওটা জমা নেওয়া হবে না। আহান মেঘের হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে এসে বলল, এখন কোথাও যাবে না তুমি। আমি তোমাকে একটু পর তোমার বাড়িতে দিয়ে আসব। মেঘ কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে মিহির বলল, বনু এই নে তোর অ্যাসাইনমেন্টের পেপার। মিহিরকে দেখেই মেঘের রাগ উঠে গেল। ও আহানের হাত থেকে নিজের হাতটা জোরে ঝাড়া দিয়ে ছাড়িয়ে হনহন করে মিহিরের সামনে চলে গেল। তারপর মিহিরের হাত থেকে অ্যাসাইনমেন্টের পেপারটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে দাঁতে দাঁত চেপে বলল, তোর অ্যাসাইনমেন্টের গুষ্টি কিলাই, এখন ওটা দিয়ে আমি কি করব? একটা কাজ কর, তুই ওটা ভিজিয়ে ভিজিয়ে পানি খা। বলেই মেঘ মিহিরকে এলো পাথারি মারতে লাগল। বেচারা মিহির মেঘকে থামানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। মেঘ নিজের গায়ের জোর দিয়ে মিহিরকে কিল ঘুষি যা পারছে তাই দিচ্ছে। আহিরের হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খাওয়ার অবস্থা। আহান সেও মুখ টিপে টিপে হাসছে। অফিসের সবাই ভয়ার্ত দৃষ্টিতে আহানদের দিকে তাকিয়ে আছে, কারণ ওরা এতক্ষণে বুঝে গেছে মেঘ সত্যিই মিহিরের বোন। এতক্ষণ ওরা যেভাবে মেঘকে অপমান করেছে তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হবে সেটা একটু হলেও আন্দাজ করতে পারছে। সৃষ্টি নামের মেয়েটা মাথা নিচু করে ভয়ে কাঁপছিল। তখনই ওর একজন মেয়ে কলিগ এসে সৃষ্টির কানের কাছে ফিসফিসিয়ে বলল, মিস সৃষ্টি, আপনি তো আজকে শেষ। স্যারেরা আপনার কি অবস্থা করবে ভাবতেও পারছেন না। দেখেই মনে হচ্ছে ওই মেয়েটা ওনাদের খুব আদরের। না হলে একবার ভাবুন যে আহান খানকে এখন পর্যন্ত কোনো মেয়েদের দিকে তাকাতে অবধি দেখিনি, সে এই মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে মেয়েটার রাগ ভাঙানোর চেষ্টা করেছে। আহির স্যারের কথা তো বাদই দিলাম, এতদিন হয়ে গেল ওনাকে এখন অবধি একটা মুচকি হাসি দিতেও দেখলাম না।
উনি যে এভাবে হাসতেও পারেন সেটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর মিহির স্যার অফিসের প্রথম দিন একটা মেয়ের সাথে সামান্য ধাক্কা খেয়েছিলেন বলে মেয়েকে অফিস থেকেই বের করে দিলেন। কিন্তু সে এখন এই মেয়েটার হাতে এত মার খেয়েও উল্টে মেয়েটার গায়ে একটাও আঘাত করছে না। আর তুমি সেই মেয়েটাকে এইসব হাবিজাবি বলে অপমানিত করলে। আপনার কপালে দুঃখ আছে। মেয়েটির কথা শুনে সৃষ্টির ভয়টা 1000 গুণ বেড়ে গেল। দাঁড়ি দাঁড়ি মিহির মেঘকে থামানোর চেষ্টা করতে করতে বলল, বনু ওই পেপারটা আমি নিয়ে এসেছি, কিন্তু বিশ্বাস কর আইডিয়াটা আহিরের ছিল। ওই আমাকে বলেছিল অ্যাসাইনমেন্টটা অফিসে নিয়ে আসতে। মিহিরের কথা শুনে মেঘ মিহিরকে ছেড়ে দিয়ে আহিরকে গিয়ে মারা শুরু করল। আহির মেঘের মার খেয়ে লাফাতে লাফাতে বলল, বনু ভুল হয়ে গেছে, আর কখনো হবে না প্রমিজ। আর এই ধরনের মজা করব না। মেঘ আহিরের চুল ধরে টানতে টানতে বলল, শয়তান ছেলে, তোকে তো আজকে মেরাই ফেলব। সব সময় মাথায় শুধু বদবুদ্ধি ঘোরে, তাই না? আজকে বাড়িতে গিয়ে পাপাকে সব বলে দিব। তারপর দেখিস পাপা তোর কি অবস্থা করে। আহির মেকি হেসে মেঘের গাল টেনে দিয়ে বলল, এই না প্লিজ, তুই তো আমার কিউট সোনা বনু, তাই না? বাবাকে কিছু বলিস না প্লিজ। যতই ভালো ভালো কথা বলিস না কেন, আমি আজকে সব পাপাকে বলে দিব। কথাটা বলেই মেঘ আহিরের পিঠে ধরাম ধরাম করে কিল দিতে লাগল। আহান দেখল মেঘ থামাথামির কোনো নামই নিচ্ছে না। ওদের ননস্টপ মেরাই যাচ্ছে। তাই দ্রুত আহিরের থেকে মেঘকে টেনে ছাড়িয়ে নিয়ে আসল। কিন্তু মেঘ বারবার ওদের দিকে তেড়ে যাচ্ছে। তাই আহান মেঘকে টানতে টানতে নিজের কেবিনে নিয়ে ঢুকিয়ে বাইর থেকে আটকে দিল। মেঘ ভিতর থেকে চেঁচিয়ে বলল, এই আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? দরজা খুলুন বলছি, নয়তো আপনার ওই দরজা আমি ভেঙে টুকরো টুকরো করে দিব। আজকে ওদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওদের আজকে আমি এই বিল্ডিং থেকে ফেলে ফেলে দিব। ওদের মাথা একেবারে ফাটিয়ে দিব। মেঘের কথা শুনে আহান ফিক করে হেসে দিল। আর মনে মনে বলল, মেঘ পরি, তুমি রেগে গেলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যাও। বলেই আহান আবার বাইরের রুমের দিকে হাঁটা দিল। তবে এখন আর আহানের মুখে সেই হাসিটা নেই। চেহারার আদুরে ভাবটাও নেই। ওর চেহারায় স্পষ্ট রাগী ভাব ফুটে উঠেছে। চোখ দুটো ভয়ঙ্কর রকম লাল হয়ে গেছে। বাইরে এসেই সোজা গিয়ে আহির আর মিহিরের সামনে গিয়ে দাঁড়াল। তারপর বলল, তোদের অতিরিক্ত পাকামো করতে বারণ করেছিলাম না? তারপরেও তোরা এটা কেন করলি? আমি তোদের কিছু করতে বলেছি? আর করেছিসই যখন, তাহলে এটা মনে রাখবি না যে ও এখানে আসতে পারে। মিহির অপরাধী ভঙ্গিতে বলল, সরি ব্রো, আসলে হঠাৎ করে মিটিংটা ডেকেছিলে তো, তাই ওর কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আহান একটা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বলল, এখন যা ভিরসিটিতে গিয়ে এইগুলো জমা দিয়ে আয়। আহির বলল, তা তো যাবই। তার আগে আমেরিকার প্রেসিডেন্টের থেকে একটা অটোগ্রাফ নিয়ে নেই। কি বলিস মিহির? হুমম, অবশ্যই। আমিও একটু দেখি আমেরিকার প্রেসিডেন্ট দেখতে কেমন। ভাব, আমরা কত লাকি সং প্রেসিডেন্ট মহাশয় আমাদের অফিসে চাকরি করেন। আর আমরা তো এতদিন ওনাকে চিনতাম না, তাই খাতির যত্নটা করতে পারিনি। আজকে যখন উনি নিজেই আমাদের ওনার পরিচয়টা দিলেন, তাহলে এখন ওনার খাতির যত্নটা করেই ফেলি। উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো বলেই আহির আর মিহির গায়ের কোটটা খুলে শার্টের হাতাটা ফোল্ড করে সেই ছেলে দুটোকে মারতে লাগল। মারতে মারতে ছেলে দুটোর নাকমুখ থেকে রক্ত বের হতে লাগল। কিন্তু আহির মিহিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওরা নিজেদের রাগ সব ছেলে দুটো গায়ে ঝাড়ছে। কিছুক্ষণের মধ্যেই 4 জন লেডি বডিগার্ড ভিতরে প্রবেশ করল। আহান তাদের ইশারা করে সৃষ্টিকে দেখিয়ে দিল। ওরা এসে সৃষ্টিকে টানতে টানতে নিয়ে যেতে লাগল। সৃষ্টি অনেক চেঁচামেচি করে, হাত পা ছুঁড়েও কিছু করতে পারল না। মেয়েগুলো সৃষ্টিকে একটা গাড়িতে করে নিয়ে চলে গেল। কেউ ওকে বাঁচানোর জন্য ভয়ে সামনেও এগিয়ে এলো না। আহির মিহির ছেলে দুটোকে মারতে মারতে একদম হাত পা মুখ থেতলে দিল। তারপর গার্ডদের দিয়ে ওদের হসপিটালে ভর্তি হওয়ার জন্য পাঠিয়ে দিয়ে নিজেরাও ভার্সিটিতে চলে গেল। ওরা যেতেই আহান অফিসের ম্যানেজারকে ডেকে বলল, ম্যানেজার সাহেব, অফিসের সিসি ক্যামেরাটা ভালোভাবে চেক করুন, তারপর কে কে ওই সময় হেসেছিল তাদের সবগুলোকে স্যালারি দিয়ে অফিস থেকে বের করে দিন। আর নতুন লোক অ্যাপয়েন্ট করেন। ম্যানেজার বোকার মতো আহানের দিকে তাকিয়ে রইল। আর মনে মনে বলল, সামান্য একটু হেসেছে তাই এতগুলো লোককে অফিস থেকেই বের করে দিবে। আজব, এটা কেমন কথা। মেঘ গাল ফুলিয়ে আহানের কেবিনের মধ্যের একটা চেয়ারে বসে আছে। ও কতক্ষণ দরজা ধাক্কাধাক্কি করেছে, কিন্তু কেউ দরজাটা খুলে দেয়নি। তাই বিরক্ত হয়ে এখানে এভাবে নাক ফুলিয়ে বসে আছে। পেটে ভীষণ খিদে পেয়েছে। হঠাৎ দরজা খোলার শব্দে মেঘ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাল।
দেখল আহান ভিতরে প্রবেশ করছে, সাথে খাবারের ট্রে হাতে একটা ছেলেও আছে। ছেলেটা টেবিলের উপরে খাবারের ট্রেটা রেখে চলে গেল। আহান ভিতরে ঢুকে কেবিনের দরজাটা লক করে দিল। মেঘ বসা থেকে দাঁড়িয়ে ঝাড়ি মেরে বলল, দরজাটা লক কেন করলেন? আহান কাট কাট কণ্ঠে বলল, তোমাকে রেপ করব তাই। ও আট, কি সব বলছেন? মাথা ঠিক আছে আপনার? তো আর কি বলবো? তুমি এমনভাবে প্রশ্নটা এমনভাবে করলে, মনে হলো আমি তোমার সাথে উল্টোপাল্টা কিছু করতে এসেছি। মেঘ বিরক্তির স্বরে বলল, ওকে ভুল হয়েছে আমার, এখন দরজাটা খুলে দিন, আমি বাসায় যাব। চুপচাপ ওখানে বসে থাকো, সময় হলে আমি নিজেই দিয়ে আসব। না, আমি এক্ষুনি যাব। আহান ধমক দিয়ে বলল, এই মেয়ে বসতে বলেছি না, চুপচাপ বসো, না হলে মাথায় তুলে একটা আছাড় মারব। যখন ওই মেয়েটা তোমাকে অপমান করছিল তখন ওই টুকু পুচকে মেয়েকেই কিছু বলতে পারলে না, এখন এসেছ আমার কথার অমান্য করতে। ভালোভাবে বসো, না হলে মেরে পা ভেঙে এখানে বসিয়ে রাখব। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে ধপ করে চেয়ারে বসে পড়ল। তারপর নাক ফুলিয়ে আহানের দিকে তাকিয়ে বলল, আই হেট ইউ। আহান গিয়ে নিজের চেয়ারে বসতে বসতে বলল, আই হেট ইউ টু। এবার চুপচাপ ওখানে বসে থাকো। আহানের কথা শুনে মেঘের চোখ দুটো বড় বড় হয়ে গেল। মানুষকে আই লাভ ইউ টু বলতে শুনেছে, কিন্তু কখনো কাউকে আই হেট ইউ টু বলতে শোনেনি। ইনফ্যাক্ট এটাও জানে না যে আই হেট ইউ টুর কোনো অর্থ আছে কিনা। আহান টেবিলের উপরে থাকা খাবারের বাটি থেকে খাবার প্লেটে বাড়তে বাড়তে বলল, ব্রেকফাস্ট তো মনে হয় না করেই চলে এসেছ? মেঘ ব্রু কুচকে জিজ্ঞেস করল, আপনাকে কে বলল? তোমার এই শুকনো মুখটা বলে দিয়েছে। আর আমি জানি তুমি অতিরিক্ত টেনশনে থাকলে খাওয়া দাওয়া সব ছেড়ে দেও, বিশেষ করে যখন কোনো এক্সাম আসে তখন। আপনি কিভাবে জানলেন? সেটা তোমাকে না জানলেও চলবে। চুপচাপ ভালো মেয়ের মতো খাবারটা খেয়ে নাও, অলরেডি 11:30 বেজে গেছে। নিশ্চয়ই তোমার খুব খিদে পেয়েছে। হুমম, খুব খিদে পেয়েছে, কিন্তু খাবো না। আগে বলুন ওই কথাগুলো আপনাকে কে বলেছে? আহান একটু রাগী গলায় বলল, সময় হলে এমনিতেই জানতে পারবে। এখন জেদ না করে চুপচাপ খেয়ে নাও। মেঘ চেয়ার থেকে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা দিয়ে বলল, বলবেন না তো? ওকে বলা লাগবে না, আমি এক্ষুনি বাসায় চলে যাব। আহান নিজের চেয়ার থেকে উঠে এসে মেঘকে টেনে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলল, তোমার সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া এখান থেকে যেতে চাওয়ার? কেন সব কিছু জানার এত আগ্রহ তোমার? আর কি জানতে চাও তুমি? তোমার ব্যাপারে ওই সব কিভাবে জানি? তাহলে শোনো, আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। এই 4টা বছরে তোমার প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা সেকেন্ডের হিসেব রেখেছি আমি। তুমি কোথায় যাও, কি করো, কি খেতে পছন্দ করো, কি খেলে তোমার সাইড এফেক্ট হয়, কোন পরীক্ষায় কি মার্কস পেয়েছ, কোন সাবজেক্টে বেশি ভালো, কোনটায় বেশি খারাপ, সব কিছু আমার নখ দর্পণে আছে। ইনফ্যাক্ট তোমার টোটাল কয়টা ড্রেস আছে, কয় জোড়া জুতা আছে, সেগুলো কি কি কালারের সব জানা আছে আমার। উদ্ধৃতি চিহ্ন। মেঘ আহানের দিকে হা করে তাকিয়ে রইল। ও বুঝতে পারছে না আহান কি সত্যি বলছেন নাকি মিথ্যা। মেঘের হঠাৎ কিছু একটা মনে পড়তেই ওর মুখটা কালো অন্ধকার মেঘে ঢেকে গেল। মেঘ একটু অভিমানী গলায় বলল, এতই যখন জানেন তাহলে সেদিন আমাকে ভুল বুঝে চলে এসেছিলেন কেন? কেন বুঝতে পারেননি আমায়? আহান ভ্রু কুঁচকে বলল, মানে আমি সেদিন আপনি টাচ করেছেন এই জন্য কাঁদিনি, বরং আমার পুরনো একটা স্মৃতি মনে পড়ে গেছিল তাই কেঁদেছিলাম। আহান অসহায় কণ্ঠে বলল, কি করব মেঘ পরি বলো? তোমার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। তোমাকে কাঁদতে দেখলে আমার মাথা ঠিক থাকে না, নিজেকে কেমন পাগল পাগল লাগে। সেদিন যখন তুমি কেঁদে দিয়েছিলে তখন আমার মাথায় শুধু একটা কথাই আসছিল, আমার জন্য আমার মেঘ পরি কেঁদেছে। আমি তাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোমাকে ভুল বুঝিনি, বিশ্বাস করো, শুধু চেয়েছিলাম তুমি আমার কারণে যাতে কোনো কষ্ট না পাও। তাই এতগুলো দিন তোমার ধারে কাছেও যাইনি। আহানের কথায় মেঘের চোখ দুটো ছলছল করে উঠল। এই লোকটা সব সময় ওর কথা কত ভাবে, ও কিনা বারবার নিজের বোকামির জন্য এই লোকটাকে কষ্ট দিয়ে ফেলে। মেঘের ভাবনার মাঝেই আহান সন্দিহান কণ্ঠে বলল, মেঘ পরি, তুমি তো আমাকে একদমই পছন্দ করো না তাই না? তাহলে আমি তোমাকে ভুল বুঝলাম কিংবা ঠিক বুঝলাম তাতে তো তোমার কিছু আসা যাওয়ার কথা না। তাহলে তুমি আমাকে এই কথাগুলো বলে কৈফিয়ত কেন দিচ্ছ? আহানের কথা শুনে মেঘের চোখের কোণে জমে থাকা পানিটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। ও অস্থির হয়ে বলল, জানি না, আমি কিচ্ছু জানি না।
বিশ্বাস করুন আমি এসব কেন করছি, কি জন্য করছি আমি বুঝতে পারছি না। শুধু জানি আপনি আমাকে ভুল বুঝলে আমার খুব কষ্ট হয়। মনে হয় আমি কিছু একটা হারিয়ে ফেলেছি। প্লিজ আপনি আমাকে কখনও ভুল বুঝবেন না। মেঘ হিচকি তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আহান মেঘের চোখের পানিটা হাত দিয়ে আলতো করে মুছিয়ে দিয়ে আদুরে গলায় বলল, ইনশাআল্লাহ মেঘ পড়ি, পৃথিবীর সব মানুষও যদি একজোট হয়ে আমায় তোমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলেও আমি কখনো তোমাকে অবিশ্বাস করব না। বলেই আহান মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘও চুপটি করে আহানের বুকে মুখ গুজে রইল। আহানের ঠোঁটের কোণে অদ্ভুত পাপ্তির এক হাসি। ওর মন আর মস্তিষ্ক জানান দিচ্ছে খুব তাড়াতাড়ি ওর সেই কাঙ্ক্ষিত জিন্সটি ওর হতে চলেছে। ঘেমে নিয়ে একাকার হয়ে রিহার্সাল রুমের ফ্লোরে বসে আছে দিশা, রিজা, মেঘ। প্রচণ্ড রোদের তাপে তিনজনেরই প্রায় নাজেহাল অবস্থা। বাইরে এক ফোঁটা বাতাসের ছিটে ফোটাও নেই। মাথার উপর ঘুরতে থাকা ফ্যানটার বাতাসও গরম লাগছে। ওরা তিনজনই কাজ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছে। কালকে ওদের ভার্সিটিতে নবীন বরণের অনুষ্ঠান। আজকে পুরো ভার্সিটি ডেকোরেশন করা হচ্ছে। কে কি পারফরমেন্স করবে সেটা নিয়ে সবাই ব্যস্ত আছে। আর দিশা, মেঘ, রিজা ওদেরকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়া হয়েছে। ওরা সবাইকে কাজ করার জন্য ইন্ট্রাকশন দিতে দিতেই অসুস্থ হয়ে গেছে। কাউকে কাজ করতে বললে কেউ ঠিকঠাক মতো কাজটা করে না। ওরা বলে একরকম সবাই করে আরেক রকম। দিশা খিটখিটে মেজাজে বলল, বিশ্বাস কর এখন ওই গর্দব দুইটাকে যদি সামনে পেতাম তাহলে ওদের কাঁচা খেয়ে ফেলতাম। শয়তান দুইটা আমাদের ফাঁসিয়ে দিয়ে নিজেরা আনন্দ করছে। রিজা কনফিউজড হয়ে বলল, কার কথা বলছিস বলতো? মেঘ বিরক্তির স্বরে বলল, বুঝতে পারছিস না কার কথা বলছে? ওই সব মেয়েদের ক্রাশ ফাটা দুইটা বাস ওই দুইটার কথা বলছে। মেঘের কথা শুনে দিশা আর রিজা ফিক করে হেসে দিল। মেঘ চোখ মুখ কুঁচকে বলল, হাসিস না তো, বিরক্ত লাগে। অসভ্য দুইটার জন্য আজকে আমাদের এই অবস্থা। কাজ করতে করতে প্রায় আধমরা হয়ে গেছি। এখন যদি ওদের একটাকেও হাতের কাজ পেতাম তাহলে। মিহির দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, তাহলে কি করতি শুনি? মিহিরের কণ্ঠ শুনে দিশা, রিজা, মেঘ দরজার দিকে তাকালো, দেখল মিহির, আহির আর ওদের পুরো বন্ধুদের গ্যাং নিয়ে ভিতরে ঢুকছে। মেঘ বসা থেকে উঠে গিয়ে মিহিরের পিঠে একটা ধরাম করে কিল বসিয়ে দিয়ে বলল, তাহলে তোকে এইভাবে কয়েকটা কিল দিতাম। বলেই মেঘ আরও ৫-৬টা কিল মিহিরের পিঠে বসিয়ে দিল। বেচারা মিহির ব্যথায় পিঠে হাত দিয়ে ডলছে। আহির ভয়ার্ত চেহারা নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। কারণ ও জানে ওর পিঠেও এখন তাল পড়তে চলেছে। ওর ভাবনার মধ্যেই মেঘ এসে ওর পিঠে ধরাম ধরাম করে ৮-১০টা কিল বসিয়ে দিল। তাও আবার গায়ের জোরে। আহির ব্যথায় চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। মিহির আর আহিরের বন্ধুরা মুখ টিপে টিপে হাসছে। ওরা জানে এখানে মেঘের জায়গায় অন্য কেউ যদি আহির আর মিহিরকে এভাবে মারত তাহলে ওরা তাকে মেরে হাত পা ভেঙে এতক্ষণে হসপিটালে পাঠিয়ে দিত। কিন্তু মেঘ যদি ওদের মেরেও ফেলে তাও ওরা মেঘের গায়ে একটা ফুলের টোকাও দিবে না। মেঘের কাণ্ড দেখে দিশা রিজা হা হা করে হেসে দিল। আহির আর মিহির গিয়ে ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। আহির মেঘের দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে বলল, রাক্ষসী মেয়ে একটা, সব সময় আমাদের মতো কিউট সুইট বাচ্চা ছেলেদের মারবে। আমি অভিশাপ দিচ্ছি তোর কোনোদিন বিয়ে হবে না। মেঘ মুখ বাঁকিয়ে বলল, আমি কি বিয়ে করার জন্য লাফাচ্ছি নাকি? বিয়ে যদি না হয় তাহলে না হবে, তাতে তোদের কি? যা ফোট এখান থেকে, গিয়ে নিজেদের চরকায় তেল দে। আহির বলল, যাব না, এখানেই থাকব। তোর কি? মেঘ ভেঙচি কেটে বলল, আমার কিছুই না, ইচ্ছে হলে থাক না হলে ভাগ। শুধু শুধু কানের কাছে বসে আমার মাথা খাস না। মিহির ধমক দিয়ে বলল, এই তোরা থামবি নাকি দুইটাকে দুইটা চর মারব? আজকে অনেক কাজ আছে, তাই ফালতু কথা বাদ দিয়ে সবাই কাজের কথা বল। মিহিরের ধমকে আহির আর মেঘ একটু দমে গেল। মিহির সিরিয়াস মুখ করে দিশাকে উদ্দেশ্য করে বলল, দিশা অ্যারেঞ্জমেন্টের লিস্টটা একটু দেখাতো, দেখি ওখান থেকে কি কি ব্যবস্থা তোরা এখনও করতে পারিসনি, সেগুলো আমরা করে নেব। মিহিরের কথায় দিশা সম্মতি জানিয়ে ওর ব্যাগ থেকে লিস্টটা বের করে দিল। মিহির লিস্টটা খুলে দেখছিল তখনই মেঘ মিহিরকে উদ্দেশ্য করে বলল, এই ভাইয়া, এইবার চিফ গেস্ট কারা কারা আসছে? মিহির কাগজের দিকে চোখ রেখেই বলল, তা জেনে তোরা কি করবি? কালকে আসলেই তো দেখতে পাবি। দিশা মুখ থেকে বিরক্তিকর একটা শব্দ উচ্চারণ করে বলল, যতবার জিজ্ঞেস করেছি ততবার এই একই কথা বলেছিস। ওনাদের নাম বললে কি আমরা ওনাদের খেয়ে ফেলব? আজব। আহির মুখ বাঁকিয়ে বলল,
তোরাই বা এত আগ্রহ কেন দেখাচ্ছিস? চিফ গেস্ট যেই হোক তাতে তোদের কি? মেঘ ঝাড়ি মেরে বলল, একটা সামান্য কথা বলতে তোরাই বা এত পেঁচাচ্ছিস কেন? আহির পকেট থেকে ফোনটা বের করে টিপতে টিপতে বলল, 100 বার পেঁচাবো। তোরা বা কারণ ছাড়া এতবার জিজ্ঞেস করছিস কেন? মেঘ কোমরে হাত দিয়ে বলল, ওকে বলবি না তো? তাহলে আমরাও চিফ গেস্টকে মালা আর ব্যাজ পরাবো না? যাকে চিনি না জানি না তার গলায় মালা পরাবো? হুহু ইম্পসিবল। অন্য কাউকে খুঁজে নে ওনাদের মালা পরানোর জন্য। বলেই মেঘ ওখান থেকে বেরিয়ে গেল। ওর পিছনে পিছনে দিশা আর রিজাও চলে গেল। পরের দিন সকালে মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ফোনে ভিডিও দেখতে দেখতে শাড়ি পরছে। কিন্তু এতবার চেষ্টা করেও কুচি দিতে পারছে না। কুচি দিতে গেলেই বারবার হাত থেকে শাড়িটা ছুটে পড়ে যাচ্ছে। মীরা রহমান রুমে এসে মেঘের এমন অবস্থা দেখে হেসে দিলেন। তারপর নিজে গিয়ে সুন্দর করে মেঘকে শাড়িটা পরিয়ে দিলেন। এরপর উনি মেঘের থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেলেন। মেঘ মাথায় হিজাবটা বেঁধে হালকা একটু মেকআপ করল। এক হাতে ঝুড়ো চুড়ি অন্য হাতে ঘড়ি পরল। শাড়ির সাথে ম্যাচিং করে কালো হাই হিল পরল। ওর শাড়িটা কালো রঙের। শাড়ির পাড়ে গোল্ডেন কালারের লেজ এবং তার উপরে স্টোন বসানো। আঁচলটা সিম্পলের মধ্যে গর্জিয়েজ করে স্টোন বসানো। মেঘ রেডি হয়ে কয়েকটা পিক তুলে নিল। তারপর বের হয়ে গাড়ি নিয়ে সোজা দিশাদের বাড়ির সামনে চলে গেল। সেখান থেকে প্রথমে দিশাকে পিক করল। তারপর সারিকা সাইফাদের বাড়িতে গিয়ে ওদের দুজনকে পিক করল। রিজা আরও পরে যাবে। রিজার বফ এসে ওকে নিয়ে যাবে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ভার্সিটির সামনে এসে গাড়ি থামতেই মেঘ, দিশা, সারিকা, সাইফা একে একে গাড়ি থেকে নেমে পড়ে। ওরা চারজনেই আজকে শাড়ি পরেছে। শুধু ওরা চারজনেই নয়, ভার্সিটির সবাই আজকে শাড়ি পরেছে। সারিকা সাইফা পিঙ্ক কালারের সেইম ডিজাইনের শাড়ি পরেছে। মেকআপ থেকে শুরু করে ওদের সবকিছু একদম এক রকমের। কেউ ওদের দেখে সহজে বুঝতেই পারবে না কে সারিকা আর কে সাইফা। দিশা হালকা নীল রঙের একটা জামদানি শাড়ি পরেছে, সাথে ম্যাচিং হিজাব আর হাই হিল। এইগুলো ওরা আগেই প্ল্যান করে রেখেছিল সবাই এক রকমের সাজবে। ভার্সিটির গেটের সামনে মেঘদের ব্যাজের কিছু স্টুডেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের হাতে একটা করে গোলাপ দিচ্ছিল। আহির মিহির ওরাও সবাই ওখানেই দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ওরা কারো জন্য অপেক্ষা করছে। মেঘ গেট দিয়ে ঢুকেই মিহিরের সামনে গিয়ে দাঁড়িয়ে ওকে পিন্স করে বলল, কিরে তোরা কি আমাদের ওয়েলকাম করার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিস? মিহির একটা ধমক দিয়ে বলল, শাট আপ। তোদের ওয়েলকাম করার জন্য কোন দুঃখে অপেক্ষা করতে যাব শুনি? চিফ গেস্টের জন্য ওয়েট করছি। আর তোদের না আরও আগে আসতে বলেছিলাম? তাহলে এত দেরি করে কেন আসলি? মেঘ বলল, আরও আগে কোন দুঃখে আসতে যাব শুনি? আগে এসে আমাদের এখানে কাজ কি? মিহির দাঁতে দাঁত চেপে বলল, তোদের বলেছিলাম না চিফ গেস্টকে তোরা ওয়েলকাম করবি? মেঘ ভেঙচি কেটে বলল, তোকেও বলেছিলাম না নাম না বললে কিছুতেই ওয়েলকাম করব না। নাম জানার কি আছে শুনি? একটু পরেই তো দেখতে পাবি। এখন আমি দেখতে চাই না। যখন তোমার কাছে নাম জিজ্ঞেস করেছিলাম তখন নামটা বলনি, এখন ওনাদের নামও শুনতে চাই না, দেখতেও চাই আর ওয়েলকামও করতে চাই না। মিহির রাগী স্বরে বলল, দেখ মেঘ, ওয়েলকামটা তোকেই করতে হবে। একদম বাড়াবাড়ি করবি না। হো করব না মানে কিছুতেই করব না। তোদের ইচ্ছে হলে তোরা কর গিয়ে। বলেই মেঘ ঘুরে চলে আসতে নিলেই মিহির মেঘকে থামিয়ে দিল। মেঘ ভ্রু কুচকে বলল, আবার কি হলো? মিহির মেঘের কাছে এসে আস্তে করে বলল, দেখ তুই যদি ওয়েলকামটা না করিস তাহলে তোর ওই কিউট সুইট সিস্টার সাইফা ওর গায়ে এখন ময়লা পানি ঢেলে দিব। ভাব, এত সুন্দর করে সেজে গুজে এসেছে, এখন যদি সবার সামনে ওর গায়ে পচা ময়লা পানি ফেলি তাহলে বেচারি ভার্সিটির সবার সামনে কতটা অপমানিত হবে। অবশ্য তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওকে অপমান করতে আমার বেশ ভালো লাগে। মেঘ দাঁতে দাঁত চেপে বলল, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস ভাইয়া। কিচ্ছু বাড়াবাড়ি করছি না মেঘ, দেখবি এক্ষুনি গিয়ে ওর মাথায় ময়লা পানি ঢেলে আসব। কথাটা বলে মিহির যেতে নিলেই মেঘ ওকে থামিয়ে দিয়ে বলল, ওকে, আমি ওয়েলকাম করব। মিহির মুচকি একটা হাসি দিয়ে বলল, এই তো মাই কিউট সিস্টার। মেঘ রাগী কণ্ঠে বলল, তোর মতো অসভ্য আমি জীবনে দুইটা দেখিনি। নিজের বোনকে ব্ল্যাকমেইল করিস? লজ্জা করে না তোর? মিহির একটু ভাব নিয়ে বলল,
আমি হচ্ছি দ্য গ্রেট তাসনিধ সায়াজ মিহির, আমার মতো আর কেউ নেই তাই দেখিসনি। আমি একদম ইউনিক পারসন। আর আমার একদমই লজ্জা করে না, কারণ আমার লজ্জা নামের বস্তুটা নেই। মেঘ মিহিরের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ডেবিল একটা। কথাটা বলেই ঘুরে যেতে নিলেই আহিরের সাথে মেঘের ধাক্কা লাগে। মেঘ আহিরের দিকে তাকিয়ে ঝাড়ি মেরে বলে, এই ডেবিল নাম্বার 2, চোখ কি পকেটে নিয়ে ঘুরিস? আহির ব্যস্ত ভঙ্গিতে বলল, সরি, আমি দেখতে পাইনি। সারাদিন মেয়েদের দিকে তাকিয়ে থাকলে কেমনে দেখতে পাবি? যা সর চোখের সামনে থেকে। আহির বোকার মতো মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেঘকে যাওয়ার জন্য সাইড দিল। মেঘ ঘটঘট করে সেখান থেকে চলে গেল। আহির বিড়বিড় করে বলল, বনু তুই রেগে যাস একজনের উপর আর সব সময় ঝাড়িস আরেক জনের উপর। কেন বলতো? মেঘ আর দিশা সেই কখন থেকে হাতে ফুল নিয়ে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু গেস্টেদের আসার কোনো নামই নেই। মেঘ আস্তে করে দিশাকে উদ্দেশ্য করে বলল, উফফো, আর কত ওয়েট করব? এরা এখনো আসছে না কেন? এদের কি কোনো কাণ্ড অজ্ঞান নেই নাকি? কোথাও গেলে যে সময় মেইনটেন যেতে হয় সেটা কি ওনারা জানেন না? দিশা চোখ মুখ কুঁচকে বলল, আর এবার আমারও কিন্তু বিরক্ত লাগছে। তবে আমার কি মনে হচ্ছে জানিস? কোনো দেশের প্রিন্সকে হয়তো নৌকায় করে নিয়ে আসছে, তাই এত দেরি লাগছে। দিশার কথা শুনে মেঘ হা হা করে হেসে দিল। হাসতে হাসতেই হঠাৎ মেঘের খেয়াল হলো ওদের সামনে দুটো গাড়ি এসে থামল। গাড়ি দুটো দেখেই মেঘের ভ্রু কুঁচকে গেল। গাড়িটা একদম আহানের গাড়ির মতো দেখতে। মেঘের ভাবনার মাঝেই পিছনের গাড়ি থেকে দুইজন গার্ড নেমে এসে সামনের গাড়ির পিছনের ছিটের দরজা দুটো খুলে দিল। দরজা খুলতেই আহান আর অভি গাড়ির দুই পাশ থেকে নেমে এলো। আহান কালো প্যান্ট, সাদা শার্ট, আর শার্টের উপরে কালো কোট পরা, চুলগুলো স্পাইক করা, চোখে সানগ্লাস পরা, ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলানো। সব মিলিয়ে আহানকে অসাধারণ লাগছে। কিছু কিছু মেয়েরা আহানের দিকে হা করে তাকিয়ে আছে। অভিও আহানের মতো সেইম গেটাপেই সেজেছে, শুধু অভির ড্রেসের কালারটা ভিন্ন। ও ব্লু রঙের প্যান্ট আর ব্লু রঙের কোট পরেছে। আহান আর অভির সামনে এগিয়ে আসতেই প্রিন্সিপাল গিয়ে ওদের সাথে কুশল বিনিময় করলেন। আহির আর মিহির গিয়ে ওদের সাথে হ্যান্ডশেক করল। মেঘ এতক্ষণ হা করে আহানের দিকে তাকিয়েছিল। আহানের হাঁটা চলা, সবার সাথে আন্তরিকভাবে কথা বলা, সব মেঘ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিল। ছেলেটার সবকিছুই যেন অদ্ভুত রকমের সুন্দর। চেহারায় একটা মায়াবী ভাব। মেঘ বারবার চেষ্টা করেও আহানের থেকে চোখ ফেরাতে পারছে না। ও একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ দিশার ডাকে মেঘ ভাবনার জগৎ থেকে বের হয়। দিশা মেঘকে উদ্দেশ্য করে মেঘকে ধমক দিয়ে বলল, জেগে জেগে ঘুমাচ্ছিস নাকি? কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? চল, প্রিন্সিপাল স্যার ডাকছেন। মেঘ একটু ইতস্তত করে বলল, ওই আর কি, কিছু একটা ভাবছিলাম। বাদ দে, স্যার ডাকছেন, চল। মেঘ আর দিশা গিয়ে আহান আর অভির সামনে দাঁড়াল। দিশা জোরপূর্বক একটা হাসি দিয়ে হাতে থাকা তোড়াটা অভির দিকে এগিয়ে দিয়ে বলল, ওয়েলকাম টু আওয়ার ভার্সিটি স্যার। অভি একটা বাঁকা হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস মিস। মেঘ আহানের দিকে তোড়াটা বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম স্যার। বলেই মেঘ আহানের মুখের দিকে তাকাল। তাকিয়েই ও অবাক হল। আহানের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। ও তীক্ষ্ণ চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ বুঝতেই পারছে না আহানের হঠাৎ কি হল। এতক্ষণ তো বেশ হাসি খুশি দেখাচ্ছিল ওকে, তাহলে এখন হঠাৎ কি এমন হলো যে আহানের ফেজের এক্সপ্রেশন এভাবে চেঞ্জ হয়ে গেল? আহান মেঘের হাত থেকে তোড়াটা নিয়ে গম্ভীর স্বরে মেঘকে উদ্দেশ্য করে বলল, থ্যাঙ্কস। বলেই আহান হাতে থাকা তোড়াটা পাশে থাকা গার্ডের হাতে ধরিয়ে দিয়ে হনহন করে ভিতরে চলে গেল। মেঘের দিকে ফিরে একটা বার তাকাল না পর্যন্ত। মেঘ ভার্সিটির একদম শেষ প্রান্তের করিডোরে একা একা দাঁড়িয়ে আছে। ওর মনটা আজকে ভীষণ খারাপ। কোথায় চেয়েছিল আজকে সবার সাথে খুব আনন্দ করবে, মজা করবে, তা না করে এখন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মন খারাপের কারণটাও মেঘের অজানা। ওর মনে হচ্ছে এখন চিৎকার করে কাঁদতে পারলে হয়তো ওর মনটা হালকা হতো। মেঘ একটু আগে আহানকে ব্যাজ পড়তে গিয়েছিল। আহান চেয়ারের উপর বসা ছিল, তাই মেঘ একটু আহানের দিকে ঝুঁকে ব্যাজটা পরাচ্ছিল। আহান মেঘকে ওর দিকে ঝুঁকতে দেখেই নিজের মাথাটা অন্য দিকে ঘুরিয়ে নিয়েছে। এমন একটা ভাব করেছে যেন ও মেঘকে চিনেই না। আহানের হঠাৎ এমন ব্যবহার মেঘকে বড্ড কষ্ট দিচ্ছে। কেন এতটা কষ্ট হচ্ছে ও নিজেও জানে না। এসব ভাবতে ভাবতে মেঘের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মেঘ দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটা মুছে ফেলল।
হঠাৎ কেউ পিছন থেকে মেঘের বাহু ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একটা ক্লাসরুমের ভিতর জোরে ছুঁড়ে মারল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে মেঘ ব্যক্তিটিকে দেখার সময়ই পেল না। সেই ব্যক্তিটি মেঘকে ছুঁড়ে মেরে রুমের ভিতরে ঢুকে ঠাস করে দরজাটা দিয়ে দিল। মেঘ ফ্লোরে উপুড় হয়ে পড়ে আছে। ও এত জোরে পড়ে যাওয়ায় হাতে আর হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়েছে। ব্যথায় মাথা তুলে তাকাতে অবধি পারছে না। তবে বুঝতে পারছে ব্যক্তিটি আস্তে আস্তে ওর দিকেই এগিয়ে আসছে। মেঘ অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে পিছনে ঘাড় ঘুরিয়ে তাকাল। তাকিয়েই ও বর্ষর একটা ঝটকা খেল। মেঘ অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে পিছনে ঘাড় ঘুরিয়ে তাকাল। তাকিয়েই ও বর্ষর একটা ঝটকা খেল। ওর সামনে আহান দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে বাইরের আবছা আলোতে আহানের রাগান্বিত চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ অবাক চোখে আহানের দিকে তাকিয়ে আছে। আহান যে কখনো ওর সাথে এরকম করতে পারে সেটা ও স্বপ্নেও ভাবতে পারেনি। আহান মেঘের দিকে ধীর পায়ে এগিয়ে এসে হাঁটু গেড়ে ওর সামনে বসল। তারপর এক হাত মেঘের গালে রেখে শান্ত স্বরে জিজ্ঞেস করল, শাড়ি পরে ভার্সিটিতে কেন এসেছ মেঘপরি? আহানের এমন শান্ত স্বরে বলা কথাটাও যেন মেঘের মনে মধ্যে অদ্ভুত কম্পন সৃষ্টি করল। ও ভালো করেই বুঝতে পারছে আহান ভীষণ রেগে আছে। এখন যদি ও কোনো উল্টাপাল্টা জবাব দেয় তাহলে আহান ওকে মারতেও দ্বিতীয়বার ভাববে না। তাই মেঘ একটা শুকনো ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলল, আগেই প্ল্যান করে রেগেছিলাম সবাই একসাথে শাড়ি পরব। আহান একটু গম্ভীর কণ্ঠে বলল, তো এইভাবে সেজেছ কেন? এটাও কি আগে থেকে প্ল্যান করা ছিল? মেঘ কিছু না বলে শুধু উপর নিচ করে হ্যাঁ সূচক মাথা নাড়াল। আহান এবার রেগে মেঘের গাল জোরে চেপে ধরে চেঁচিয়ে বলল, সবাই যদি গিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয় তাহলে কি তুমিও ঝাঁপ দিবে? সবাই শাড়ি পরার প্ল্যান করলেই তোমারও কেন শাড়ি পরতে হবে? আর কার থেকে পারমিশন নিয়ে তুমি শাড়িটা পরে ভার্সিটিতে এসেছ? আহান মেঘের গাল এত জোরে চেপে ধরেছে মেঘের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ব্যথায় ওর চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। মেঘ ওর দুহাত দিয়ে আহানের হাতটা নিজের গাল থেকে সরানোর চেষ্টা করছে। কিন্তু আহানের হাতটা সরানো তো দূরের কথা, এক চুল অবধি নাড়াতে পর্যন্ত পারছে না। আহান রেগে চেঁচিয়ে বলল, কি হলো, চুপ করে আছো কেন? অ্যান্সার মি। শাড়ি পরে ভার্সিটিতে কেন এসেছ? মেঘ কান্না ভেজা কণ্ঠে বলল, সবাই তো শাড়ি পরেছে, আমিও পরেছি, তাতে কি হয়েছে? আপনি আমার সাথে এমন বিহেভ করছেন কেন? আহান মেঘের গাল ছেড়ে দাঁড়িয়ে এক ঝটকায় মেঘকে উপরে টেনে তুলে দাঁড় করাল। তারপর ওকে দেয়ালের সাথে মিশিয়ে ওর দুই বাহু চেপে ধরে বলল, সবাই শাড়ি পরলেও তুমি পরতে পারবে না। আমি চাই না তোমাকে শাড়ি পরা অবস্থায় অন্য কেউ দেখুক। তুমি সব সময় শুধু আমাকে দেখানোর জন্য শাড়ি পরবে। আর আজকের পর যদি আর কখনো আমার পারমিশন ছাড়া শাড়ি পরেছ তাহলে তোমার হাত পা ভেঙে একদম ঘরে বসিয়ে রাখব। মেঘ ভয়ে কাঁপছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্না করতে করতে ওর হেঁচকি উঠে গেছে। ভয়ে আহানের দিকে তাকাতে অবধি পারছে না। আহান মেঘকে ধমক দিয়ে বলল, এই মেয়ে শুধু শুধু এভাবে কাঁদছ কেন? আমি কি তোমাকে মেরেছি? কান্না বন্ধ করো বলছি। মেঘ আহানের দিকে অসহায় চোখে তাকিয়ে হিচকি দিতে দিতে বলল, লাগছে আমার, হাতটা ছাড়ুন প্লিজ। মেঘ এভাবে বলায় আহানের একটু মায়া হল। ও মেঘের বাহু ছেড়ে দিয়ে মেঘের থেকে সরে 2 কদম পিছনে চলে গেল। মেঘ এতক্ষণ এটারই সুযোগ খুঁজছিল। আহান ছেড়ে দিতেই মেঘ শাড়ির কুচি ধরে দিল এক দৌড়। কিন্তু কাজের কাজ কিছুই হল না। মেঘ 2 পা সামনে এগোতেই আহান খপ করে মেঘের হাত ধরে ফেলল। তারপর আবার দেয়ালের সাথে চেপে ধরে বাঁকা হেসে বলল, এইভাবে বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করার কোনো মানে হয় মেঘ? তোমার মনে হয় আমি না চাইলে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে? মেঘে ভয়ার্ত চোখে আহানের দিকে তাকিয়ে আহানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। ওর আজকে হঠাৎ করেই আহানকে খুব ভয় লাগছে। কেন এতটা ভয় পাচ্ছে সেটা ও নিজেও জানে না। শুধু জানে আহানের কাছ থেকে এক্ষুনি ওকে পালাতে হবে। মেঘকে এভাবে হাত পা ছোড়াছুড়ি করতে দেখে আহান বিরক্তকর ভঙ্গিতে বলল, মেঘ এভাবে হাত পা ছোড়াছুড়ি করে কোনো লাভ হবে না। আমার পারমিশন ছাড়া তুমি এখান থেকে এক চুলও নড়তে পারবে না। প্লিজ লাফালাফিটা বন্ধ করো। কে শোনে কার কথা? মেঘ ওর মতো ছটফট করেই যাচ্ছে। আহান ধমক দিয়ে বলল, মেঘ স্টপ ইট। তোমাকে থামতে বলেছি না? থামো বলছি। চুপচাপ দাঁড়াও এখানে। মেঘ এবারেও আহানের কথার কোনো পাত্রা দিল না। আহান মেঘের দিকে বিরক্তিকর একটা চাহনি দিয়ে বলল, সরি মেঘ, আমি এটা করতে চাইছিলাম না, বাট তুমি এটা করতে বাধ্য করলে। বলেই আহান ওর হাতের 2 আঙ্গুল মেঘের কানের একটু নিচে চেপে ধরল।
আঙ্গুল দুটো চেপে ধরার কিছু সেকেন্ডের মধ্যে মেঘ ঢলে আহানের বুকে পড়ে গেল। আহান মেঘকে বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেল। তারপর ঝট করে মেঘকে পাঁচকোল করে তুলে ওর কানের কাছে গিয়ে লো ভয়ে যে বলল, সরি মেঘ পড়ি, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। আমি এটা একদমই করতে চাইছিলাম না, কিন্তু তুমি করতে বাধ্য করলে। কথাটা বলেই আহান মেঘকে নিয়ে সামনের দিকে হাঁটা দিল। ফাংশনের এত চিল্লাচিল্লি ডাকাডাকির মধ্যে অভির চারদিকে কোনো খেয়াল নেই। ওর দৃষ্টি সামনের স্টেজের দিকে স্থির। চোখে মুখে একরাশ মুগ্ধতা নিয়ে স্টেজের উপর দাঁড়িয়ে থাকা পারফরমেন্সরত মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাঙ্কারিং করছে। মেয়েটা মার্জিত ভঙ্গিতে কথার মাঝখানে বারবার মুচকি হাসছে। ওকে অভি আগেও অনেকবার দেখেছে, কিন্তু যখনই দেখা হয়েছে তখনই ওর সাথে কোনো না কোনো ব্যাপার নিয়ে অভির ঝগড়া চিল্লাচিল্লি এইসব হয়েছে। কখনো মেয়েটির সাথে ওর ভালোভাবে কথা বলার সুযোগই হয়ে ওঠেনি। মেয়েটি আর কেউ না, মেয়েটি হচ্ছে দিশা। অভি আজকে দিশাকে নতুন একটা রূপে আবিষ্কার করল। এতদিনের খচ্চর ঝগড়ুটে মেয়েটাকে আজকে অভির কাছে একদম ভদ্র, স্নিগ্ধ, মার্জিত একটা মেয়ে লাগছে, যার একটুখানি কথা শুনলেই মনের মধ্যে অদ্ভুত শান্তি খেলে যায়। ঠোঁটের কোণের মুচকি হাসির দিকে তাকালে মনে হয় ওই মাতার করা হাসির দিকে তাকিয়ে যে কেউ অনন্তকাল কাটিয়ে দিতে পারবে। অভি বারবার চেষ্টা করেও দিশার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। অভির মনে হচ্ছে ও যদি সারাদিনও এভাবে দিশার দিকে তাকিয়ে থাকে তাহলেও ওর কোনো ক্লান্তি লাগবে না, বরং ও সারাদিন কোনো কারণ ছাড়া এভাবেই পলকহীন চোখে দিশার দিকে তাকিয়ে থাকতে পারবে। দিশা স্টেজের একপাশে দাঁড়িয়ে হাতে থাকা কাগজগুলো নেড়েচেড়ে দেখছিল। কাগজগুলোতে কে কি পারফরমেন্স করবে সেগুলো লেখা আছে। আপাতত ফার্স্ট ইয়ারের একটা মেয়ে গান গাইছে। দিশা ভালো করে কাগজগুলোর দিকে তাকিয়ে দেখে নিচ্ছে এরপর কাদের কাদের পারফরমেন্স আছে। ও মনোযোগ দিয়ে ওইগুলোই দেখছিল, তখনই একজন টিচার এসে ওকে উদ্দেশ্য করে বলল, দিশা দুপুর হয়ে গেছে, প্রিন্সিপাল স্যার লাঞ্চের জন্য ব্রেক দিতে বলেছে। তুমি অ্যানাউন্সমেন্টটা করে সোজা স্যারের কেবিনে চলে আসো। দিশা স্যারের কথায় সম্মতি জানিয়ে অ্যানাউন্সমেন্ট করতে চলে গেল। রেস্টুরেন্টের মধ্যের এক পাশের একটা টেবিলে বসে ঠোঁট ফুলিয়ে রেখেছে দিশা। বিরক্তিতে ওর এখন হাত পা ছড়িয়ে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। কোথায় ভেবেছিল ব্রেক টাইমে একটু রিল্যাক্স করবে, তা না করে এখন এতগুলো টিচার্সের মধ্যে বসে অভির টর্চার সহ্য করতে হচ্ছে। তখন দিশা প্রিন্সিপালের রুমে যেতেই প্রিন্সিপাল স্যার সারিকা, সাইফা, দিশা, রিজা, আহির, মিহির সহ আরও কিছু সিনিয়র স্টুডেন্ট আর টিচারদের নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। আসলে ভার্সিটি কর্তৃপক্ষ আগেই চিফ গেস্ট, কিছু টিচার্স আর ভার্সিটির কিছু স্টুডেন্টদের জন্য রেস্টুরেন্টে টেবিল বুক করে রেখেছিল। স্টুডেন্ট বলতে যারা এই প্রোগ্রামটা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল শুধুমাত্র তাদের জন্য। যদিও সারিকা সাইফা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল না, কিন্তু তাও ওরা দিশা রিজাকে অনেক হেল্প করেছে। আসলে মেঘ, দিশা, রিজা ওদের অ্যাঙ্কারিং করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করেই অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে আহির, মিহির এসে জানায় মেঘের শরীর নাকি খুব খারাপ লাগছিল, তাই ও বাসায় চলে গেছে। দিশা আর রিজা ওদের দুজনের পক্ষে কিছুতেই এত বড় অনুষ্ঠান সামলানো সম্ভব ছিল না, তাই ওরা সারিকা সাইফাকেও ওদের সাথে অ্যাঙ্কারিং করার জন্য ডেকে নিয়েছিল। ওরা চারজন সারাদিন এত কষ্ট করেছে দেখে প্রিন্সিপাল স্যারও জোর করে ওদের চারজনকে ওনাদের সাথে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে এসেছে। দিশা মনে মনে রেগে বোম হয়ে আছে, কারণ যখন থেকে রেস্টুরেন্টে এসেছে তখন থেকে অভি ওকে জেনারেল নলেজ নিয়ে এটা সেটা প্রশ্ন করে যাচ্ছে। বেচারি দিশাও চুপচাপ দাঁতে দাঁত চেপে অভির সব প্রশ্নের অ্যান্সার দিচ্ছে, মুখ ফুটে কিছু বলতেও পারছে না। আফটার অল ভার্সিটির চিফ গেস্ট বলে কথা, তার সাথে তো আর মিসবিহেভ করতে পারে না। আর তাছাড়া ওদের পাশের টেবিলে ভার্সিটির অনেক টিচার্সরাও বসে আছে, তাদের সামনে অভিকে কিছু বললে সবাই ওকে খারাপ ভাববে। এখানে যদি টিচারেরা না থাকত তাহলে ও আজকে অভিকে বুঝিয়ে দিত দিশার সাথে লাগতে আসার ফল কি হয়। দিশা নিজেও ভালো করেই জানে অভি এইগুলো ইচ্ছে করে ওকে বিরক্ত করার জন্য করছে, কিন্তু তাও ওর আপাতত কিছুই করার নেই। অভি ফোন স্ক্রুল করতে করতে একবার আর চোখে দিশার দিকে তাকাল। দিশা অভির দিকেই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। অভি ঠোঁট চেপে একটা বাঁকা হাসি দিল। দিশাকে আজকে বিরক্ত করতে ওর বেশ মজা লাগছে। ভাগ্যিস এখানে টিচারেরা আছে, না হলে দিশা এতক্ষণে চিল্লাচিল্লি করে ওর কান ঝালাপালা করে দিত। কিন্তু এখন স্যারদের বোকার ভয়ে দিশাকে ওর সব জ্বালা চুপচাপ মেনে নিতে হচ্ছে। দিশা আর অভির কাণ্ড দেখে আহির, মিহির, সারিকা, রিজা সবাই মিটমিট করে হাসছে।
ওরা ভালো করেই বুঝতে পারছে বেচারি দিশা বাধ্য হয়ে কিছু বলতে পারছে না। না হলে এতক্ষণে অভির নাক ফাটিয়ে দিত। সাইফার কোনো হেলদোল নেই, ও ওর নিজের মতো করে ফোন টিপে যাচ্ছে। ইদানিং সাইফা অনেকটা বদলে গেছে, এখন আর আগের মতো হাসি খুশি থাকে না। কারো কোনো বিষয়ে নাক গলায় না। মেকআপ করা ড্রেস পরা নিয়ে সারিকার সাথে আর ঝগড়া করে না। সব সময় একা একা চুপচাপ বসে থাকে, না হলে ফোন স্ক্রুল করে। আবার কখনো কখনো বই পড়ে। আর মিহিরকে টোটালি ইগনোর করে। মিহিরের সাথে কথা বলা তো দূরের কথা, সাইফা মিহিরের দিকে তাকায় অবধি না। শুরুতে সাইফার এমন ব্যবহারে মিহির ভীষণ খুশি হয়েছিল। কিন্তু আজকাল কেন যেন সাইফার আগের হাসি খুশি চেহারাটা ও খুব মিস করে। সাইফা যখন ওকে ইগনোর করে চলে যায় তখন মনে হয় ও অতি মূল্যবান কিছু একটা জিনিস ওর জীবন থেকে হারিয়ে ফেলেছে। মিহির নিজেও জানে না ওর এমন কেন মনে হয়। শুধু জানে সাইফার এমন ইগনোর করাটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। এসব ভাবতে ভাবতে মিহির আর চোখে একবার সাইফার দিকে তাকাল। দেখল সাইফা গম্ভীর মুখ করে ফোনের দিকে তাকিয়ে ফোন টিপছে। ওর আশেপাশে কে কি করছে, কি বলছে, সেদিকে ওর বিন্দুমাত্রও ভ্রুক্ষেপ নেই। ও নিজের মতো ফোন স্ক্রুল করতে ব্যস্ত। মিহির কিছুক্ষণ সাইফার দিকে তাকিয়ে রইল। ও ভেবেছিল সাইফা হয়তো একবার হলেও ওর দিকে তাকাবে, কিন্তু না, সাইফা ভুলেও একবার চোখ তুলেও মিহিরের দিকে তাকায়নি। মিহিরের এবার সাইফার উপর ভীষণ রাগ লাগছে। কিসের এত ভাব এই মেয়ের? এতদিন তো ছ্যাঁচড়ার মতো পিছনে পড়েছিল, আর এখন একবার ফিরেও ওর দিকে তাকাতে পারছে না কেন? সেই দিন শুধু মায় ওই কয়েকটা কথা বলেছিল সেই জন্য? হুহো মায় ওই কয়েকটা কথা শুনেই ভালোবাসা উড়ে পালিয়ে গেল? মিহির রাগে টেবিলের উপর থেকে একটা কাঁটা চামচ বাম হাতে নিয়ে ডান হাতের তালুতে চামচের কাটার অংশটা গেঁথে ধরল। এত জোরে চামচটা চেপে ধরল যে হাত ফুটো হয়ে হাতের তালু থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগল। মেঘের জ্ঞান ফিরতেই ও পিটপিট করে চোখ খুলে সামনের দিকে তাকাল। তাকিয়েই ও নিজেকে একটা অপরিচিত জায়গায় আবিষ্কার করল। মেঘ বুঝতে পারছে না ও এখানে কিভাবে এলো। ও তো ভার্সিটির অনুষ্ঠানে ছিল, তাহলে এখানে ওকে কে আনল? মেঘ মাথায় একটু জোর দিতেই ওর আস্তে আস্তে সব মনে পড়ে গেল। আহান ওর ঘাড়ে আঙ্গুল চেপে ধরে ওকে অজ্ঞান করেছিল। তারপর কি হয়েছে মেঘের কিচ্ছু মনে নেই। ও ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। বসে সামনে তাকাতেই ওর চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। ওর মনে হচ্ছে ও কোনো স্বপ্ন দেখছে। মেঘ নিজের চোখ বন্ধ করে আবার খুলল, কিন্তু না, এটা কোনো স্বপ্ন না, সত্যি। ও দ্রুত খাট থেকে নেমে ভালো করে চারপাশে তাকিয়ে রুমটা দেখতে লাগল। ওর মনে হচ্ছে এটা কোনো রুম না, বরং কোনো শুভ্র রাজ্য। পুরো রুমাটা একদম ধবধবে সাদা। কার্পেট থেকে শুরু করে জানালার পর্দা পর্যন্ত সবকিছু শুভ্র রঙে মুড়ানো। এখানে কোনো জিনিসের উপর অন্য কোনো রঙের ছোঁয়া নেই। মেঘ মুগ্ধ চোখে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগল। কিন্তু হঠাৎ ওর খেয়াল হলো এটা কোথায় আছে ও? এটা তো ওর রুম না। আর আহানদের বাসায়ও তো এমন কোনো রুম নেই। আর এইটা দেখে কোনো রিসোর্টের রুমও মনে হচ্ছে না। তাহলে এটা কোন জায়গা? আহান ওকে কোথায় নিয়ে আসলো? আদৌ কি ওকে আহান এখানে এনেছে, নাকি ওকে অন্য কেউ এখানে নিয়ে এসেছে? মেঘ এসব কথা ভাবতেই দরদর করে ঘামতে লাগল। ওর হাত পা ভয়ে কাঁপছে। ওর কেন যেন মনে হচ্ছে ওকে কেউ কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। আচ্ছা, ওর সাথে কেউ খারাপ কিছু করেনি তো? মেঘ দ্রুত নিজের শরীরের দিকে তাকাল। না, সব ঠিকই আছে। ও ফাংশনে যে শাড়িটা পরেছিল এখনও সেটাই পরে আছে। মেঘের মাথা ভয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর শুধু এখন একটা কথাই ভাবছে, ওকে এখান থেকে পালাতে হবে। মেঘ আর কিছু না ভেবে সোজা রুমের দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে বের হয়ে ও আরও অবাক হল, শুধু ওই রুমটা সাদা রঙের নয়, পুরো বাড়িটাই একদম সাদা রঙের। কিন্তু মেঘের এখন এসব দেখার বা ভাবার সময় নেই। ও দিল এক ভো দৌড়। রুমের বাইরের করিডোর দিয়ে কিছুটা দূর দৌড়ে আসতেই হঠাৎ কিছু একটার শব্দ শুনে ওর পা দুটো থেমে গেল। মেঘ দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখতে লাগল শব্দটা কোথা থেকে এসেছে। হঠাৎ ওর চোখ যায় করিডোরের অপর পাশের একটা রুমের দিকে। হ্যাঁ, শব্দটা ওখান থেকেই আসছে। মনে হচ্ছে কেউ ব্যথায় কাতরাচ্ছে। মেঘ একবার ভাবল ও এখান থেকে দৌড়ে পালিয়ে যাবে, ওখানে যেই হোক তাতে ওর কি। কিন্তু পরক্ষণেই আবার ভাবল যদি ওর মতো কেউ বিপদে পড়ে থাকে তাহলে অবশ্যই ওর হেল্প করা উচিত। মেঘ একটা শুকনো ঢোক গিলে আস্তে আস্তে রুমটার দিকে এগিয়ে গেল। তারপর কাঁপা কাঁপা হাতে দরজাটা হালকা করে খুলে ভিতরে উকি মারল। ভিতরে তাকাতেই ভয়ে মেঘের শ্বাস বন্ধ হয়ে গেল। ওর চোখ থেকে আপনা আপনি গড়িয়ে পানি পড়তে লাগল।
রুমটার মধ্যে একটা মেয়েকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। মেয়েটার গায়ে অসংখ্য মারের দাগ, সারা গায়ে কালসিটে দাগ পড়ে গেছে। শুধু মারের দাগই না, জায়গায় জায়গায় কেটে গেছে। দেখেই মনে হচ্ছে কেউ ধারালো ব্লেড টাইপ কিছু দিয়ে ইচ্ছে করে পোঁচ দিয়ে কেটেছে। মেয়েটার সামনের চেয়ারে একটা লোক বসে আছে। লোকটার গায়ে কালো হুডি আর মুখে কালো মাস্ক পরা। লোকটি নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে আর হাতে থাকা গানটা নিয়ে কপালে স্লাইড করছে। লোকটার পিছনে আরও 4 জন লোক আছে, তাদের সবার মুখে কালো মাস্ক দেয়া আর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এদের দেখে মেঘের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। ও অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে মেয়েটার চেহারার দিকে তাকালো। তাকিয়েই ও বড়সড় একটা ঝটকা খেল। ও নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না। এটা কিভাবে সম্ভব? এই মেয়ে এখানে কিভাবে এলো? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, সৃষ্টি।